বন্ধুরা, আমি এখন পাঠ করতে যাচ্ছি পিয়ালি চক্রবর্তীর লেখা অভিশপ্ত মূর্তি। সিদ্ধার্থ অতি সাধারণ ঘরের ছেলে। সবেমাত্র বিএসসি পাস করে এখন বিভিন্ন গভর্নমেন্ট এবং প্রাইভেট কোম্পানিতে চাকরির চেষ্টা করছে। পারিবারিক সচ্ছলতা যাওয়া ছিল, ওর বাবার হার্টের বাইপাস সার্জারি করতেই এত টাকা খরচ হয়েছে যে ওদের সংসারে এখন নেমে এসেছে দারিদ্রতার কালো ছায়া। বেশ কয়েক মাস যাবৎ চেষ্টা করে করেও যখন কোনো কাজ জুটল না ও মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত, ঠিক সেই সময় ওর বন্ধুর সাউথ আমেরিকাবাসী এক কাকা মারফত একটা চাকরির সন্ধান পেল। সুদূর সাউথ আমেরিকার আমাজন অববাহিকায় একটি নতুন জলবিদ্যুৎ প্রকল্প শুরু হতে চলেছে। সেই সংক্রান্ত খনন কার্যের জন্য বিভিন্ন পদে প্রচুর লোকজন নিয়োগ করা হচ্ছে। সিদ্ধার্থের বন্ধু অবিনাশকে ওর কাকা ফোনে কাজ সম্পর্কে সম্পূর্ণ বর্ণনা দিয়েছেন এবং ওকে আর সিদ্ধার্থকে ভালো পোস্টে চাকরি করে দেবারও প্রতিশ্রুতি দিয়েছেন। ভারতীয় মুদ্রার প্রায় 2.25 লক্ষ টাকা প্রতি মাসে বেতন এবং সাথে থাকা ও খাওয়া ফ্রি। কিন্তু শর্ত একটাই, সুদূর অ্যামাজন এবং দুর্ধর্ষ ভয়ঙ্কর জলাকীর্ণ পরিবেশে কয়েক বছর পড়ে থাকতে হবে, যতদিন পর্যন্ত ওদের বিভাগীয় কাজ শেষ না হয়। অবিনাশদের পরিবারও খুব একটা সচ্ছল নয়, আর সিদ্ধার্থদের পরিবার এখন ভীষণ অভাব অনটনের মধ্যে দিয়ে যাচ্ছে। বাবার পেনশনের টাকা বেশিরভাগটাই ওষুধ আর ডাক্তারের খরচ বাবদ শেষ হয়ে যায়। যে টাকা বাঁচে তাতে সংসার চালানো দায়। এর মধ্যে এরকম একটা লোভনীয় চাকরির আশ্বাস ওরা দুই বন্ধুই ছাড়তে নারাজ। সিদ্ধার্থ ওর বাবাকে অনেক বলে বুঝিয়ে রাজি করেছে, কিন্তু মায়ের মন কিছুতেই সায় দিচ্ছে না ওই বিপদসংকুল পরিবেশে এত দূরে সিদ্ধার্থকে পাঠাতে। হোক অভাব, যা চাকরি করার আমাদের চোখের সামনে থেকে কর, অত দূর প্রাণ হাতে করে আমি কিছুতেই যেতে দেব না তোকে। মা একই জেদ ধরে বসে আছে। ওদিকে অবিনাশের বাবা মা রাজি হয়েছেন ছেলেকে আমাজন পাঠাতে। অবিনাশের কাকা তো ওই প্রজেক্টেই আছেন, উনি দেখাশোনা করবেন, সেই ভরসায় ছেলেকে পাঠাতে ওরা দ্বিমত করেননি। সেদিন বিকালে সিদ্ধার্থ ওর মায়ের সাথে অনেক কথা কাটাকাটির পর মনমোড়া হয়ে বসে আছে। এমন সময় পরমা ওদের বাড়ি এলো। পরমাকে সিদ্ধার্থই ফোন করে ডেকে পাঠিয়েছে। ওরা ছোটবেলার বন্ধু, হরিহর আত্মা যাকে বলে। তার তো মনে মনে পরমাকে ভালোবাসলেও কোনোদিন তা প্রকাশ করার সাহস পায়নি। যাই হোক, পরমা বাড়িতে এলে সিদ্ধার্থ আমাজনের চাকরির সংক্রান্ত সমস্ত কথা ওকে খুলে বলে, আর সাথে মায়ের অমতের কথাও। পরমা সব শুনে ও বুঝে সিদ্ধার্থর মাকে অনেক করে বোঝানোর চেষ্টা করে যে এই চাকরিতে একটা ভালো ভবিষ্যৎ আছে। সারা জীবন তো সিদ্ধার্থ বাইরে থাকবে না, প্রজেক্ট শেষ হলেই চলে আসবে, আর সাথে ওদের সংসারের টালমাটাল অবস্থারও অনেক উন্নতি হবে। পরমার কথায় সিদ্ধার্থর মা খানিকটা নিমরাজি হন। পরমাকে অনেক ধন্যবাদ দিয়ে সিদ্ধার্থ খবরটা অবিনাশকে জানাতে ওর বাড়ির পথে পা বাড়ায়। এরপর শুরু হয় ওদের দুজনের মধ্যে যাবতীয় লিগ্যাল ডকুমেন্টস গোছানোর পালা। পাসপোর্ট, ভিসা, ওয়ার্ক পারমিট সব তৈরি করে দেওয়া হয় কোম্পানির তরফ থেকে। আর মাত্র 3 দিন পরে ওদেরকে নিয়ে আমাজনগামী বিমান উড়ে যাবে এক অজানা ভবিষ্যতের পথে। নিজের যাবতীয় ভালো ভালো জামা কাপড়, বইপত্র এবং প্রয়োজনীয় জিনিসপত্রগুলো একটা বিশাল আকার ট্রলি ব্যাগে সুন্দর করে গুছিয়ে নিয়ে মা বাবাকে প্রণাম করে সিদ্ধার্থ রওনা দেয় নেতাজি সুভাষ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে। সাথে অবিনাশও রয়েছে, আর আছে পরমা। পরমার মনটা আজকে খুব খারাপ। ছোটবেলা থেকে এমন একটাও দিন যায়নি যে ও সিদ্ধার্থকে না দেখে থেকেছে। সুদূর দক্ষিণ আমেরিকার আমাজন যাচ্ছে ওর প্রিয় বন্ধু, কবে ফিরবে কোনো ঠিক নেই। চোখের জল লুকিয়ে ও এয়ারপোর্টে চলেছে সিদ্ধার্থকে সি অফ করতে। এদিকে সিদ্ধার্থও খুব গম্ভীর। বেরোনোর সময় বাবার চোখে জল দেখে এসেছে, মায়ের করুণ কান্না শুনে এসেছে। এছাড়া এখন আর কোনো উপায় নেই, যেতে ওকে হবেই। এয়ারপোর্টে নেমে পরমার দিকে ও চোখ তুলে তাকাতে পারছে না, পাছে ওর কান্না ভেজা চোখ দুটো পরমা দেখে ফেলে। কোনো মতে বিদায় পর্ব শেষ করে সিদ্ধার্থ আর অবিনাশ এয়ারপোর্টের গেট দিয়ে চলে গেল ভেতরে। পরমা অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়েছিল, চোখ দিয়ে অবিরত অশ্রু বর্ষণ হচ্ছে ওর। নিজেকে সামলে কোনো মতে ও চলে এলো সিদ্ধার্থের বাড়িতে। সিদ্ধার্থ যতদিন ফিরে না আসে ওর মা বাবার খেয়াল রাখার জন্য রোজ অন্তত একবার করে ওদের বাড়ি যেতেই হবে পরমাকে। প্রায় 2 দিন ধরে এরোপ্লেন গমন করে ক্লান্ত শরীরে ওরা যখন ম্যানাউস এয়ারপোর্ট পৌঁছলো, তখন ওখানে দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসছে।
অবিনাশের কাকা নিজেই গাড়ি নিয়ে এয়ারপোর্টে ওদের জন্য অপেক্ষা করছিলেন। ওরা বেরিয়ে কাকুমণিকে দেখতে পেয়ে হাতে হাত দিয়ে প্রণাম করলো। তারপর ওদের লাগেজগুলো গাড়িতে ডিকিতে তুলে রওনা হয়ে গেল সাইটের উদ্দেশ্যে। সত্যিই অপূর্ব সুন্দর এই আমাজন অববাহিকা। চারিদিক সবুজে সবুজে ঢাকা, পরিষ্কার চকচকে রাস্তাঘাট। ধীরে ধীরে ওদের গাড়িটা জঙ্গলের পথ ধরতে লাগলো। অবিনাশ কৌতূহলী হয়ে কাকুমণিকে প্রশ্ন করে, কাকুমণি, আমাদের অফিসটা কি কোনো জঙ্গলের ভেতরে নাকি গো? কাকুমণি, আমাদের তো সেই অর্থে অফিস বলে কিছু নেই। হেড অফিস শহরের মধ্যে, আর জঙ্গলের মধ্যে আমাজনের ধারেই আমাদের সাইট। অবিনাশ বলল, তাহলে আমরা থাকবো কোথায়? কাকুমণি বলল, সাইটেই বেশ কিছু অ্যাসবেস্টসের টেম্পোরারি ঘর তৈরি করা হয়েছে জঙ্গলের ধারেই, সেখানে একটু কষ্টসৃষ্টে মানিয়ে নিতে হবে। কাকুমণির কথা শুনে সিদ্ধার্থ আর অবিনাশ একে অপরের মুখ চাওয়া চাওয়া করতে লাগলো। সবাই মাত্র 22 বছর করে বয়স ওদের, কোনোদিন দীঘা পুরী ছাড়িয়ে অন্য কোথাও বেড়াতে যায়। এই আমাজন জলাকীর্ণ পরিবেশে ওরা থাকতে পারবে কিনা সেটাই এখন ওদের মনে প্রশ্ন জাগছে। সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে জঙ্গলের বুকে। গাড়ির হেডলাইটে যতদূর দৃষ্টি যায় শুধু ঘন অরণ্য, আর তার মধ্যে দিয়ে সরু পথ। প্রায় 2 ঘন্টা ধরে গাড়ি চলছে তো চলছে। পথ আরও জঙ্গলাকীর্ণ হয়ে উঠছে। নিশাচর পাখির ডাক যেন করুণ আর্তনাদের মতো সারা জঙ্গলে ভেসে বেড়াচ্ছে। সিদ্ধার্থের গায়ে কাঁটা দিয়ে উঠছে। অবিনাশও ভীত সন্ত্রস্ত। কে জানে কি আছে কপালে। একবার যখন এসে পড়েছি আর পালাবার পথ নেই। দুজনের মনেই একই অজানা আশঙ্কা। গাড়ি আরও মিনিট 20 পরে এসে পৌঁছালো একটা ফাঁকা জায়গায়। ওরা 3 জন নেমে ছোট একটা অ্যাসবেস্টস নির্মিত অস্থায়ী অফিসে গিয়ে ঢুকলো। ওদের জয়েনিং সংক্রান্ত সব কাজকর্ম পরের দিন সকালে হবে। ছোট অফিসটা থেকে চাবি নিয়ে পাশের আরও ছোট একটা ঘরে কাকুমণি ওদেরকে নিয়ে গেলেন। ওই ঘরটাতেই ওদের দুজনকে থাকার ব্যবস্থা করা হয়েছে। বনমরগের ঝোল আর রুটি খেয়ে ওরা তৃপ্ত। ক্লান্ত বিধ্বস্ত শরীরটা বিছানার ওপর ছেড়ে দিয়ে ওরা ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যে একটা অদ্ভুত স্বপ্ন দেখল সিদ্ধার্থ। একটা আবছা নারী অবয়ব, সে হাতের ইশারায় সিদ্ধার্থকে কাছে ডাকছে। লাস্যময়ী চাহনি আর সুডৌল দেহবিভঙ্গে আবেদন মাখা, কিন্তু মুখটা যেন কুয়াশায় ঢাকা। ঘুমের মধ্যেই অদ্ভুত একটা শিহরণ জাগছে সিদ্ধার্থের শরীরে। সেটা কি ভয় না ভালো লাগা, তাও নিজেও বুঝে উঠতে পারছে না। ধরপর করে ঘুম থেকে উঠে বসলো ও। গলার কাছটা শুকিয়ে কাঠ। আকণ্ঠ জলপান করে ও বাইরে চেয়ে দেখে পূবের আকাশে ফর্সা হয়ে গেছে। সেদিন সকাল সকাল সিদ্ধার্থ আর অবিনাশ রেডি হয়ে সাইটের অফিসে গেল। আজকে ওদের জয়েনিং। সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হতে দুপুর হয়ে গেল। ততক্ষণে ভোরবেলায় দেখা স্বপ্নের কথা সিদ্ধার্থ ভুলেই গেছে। দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত 1 ঘন্টার লাঞ্চ টাইম। ওরা দুজনে খাওয়া দাওয়া সেরে সামনেই একটু পায়চারি করছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। অনতিদূরে জঙ্গলের মধ্যে কিছু যেন একটা খুব জোরে নড়ে উঠল। কৌতূহল চাপতে না পেরে ওরা জঙ্গলের দিকে হাঁটা লাগিয়েছে। আর সাথে সাথে একটা আকাশ কাঁপানো শব্দ, কিছু একটা চপ করে পড়ার আওয়াজ। গুলির শব্দে সবাই ছুটে গেল জঙ্গলের দিকে। গিয়ে দেখে একটা বিশাল বড় জাগুয়ার অজ্ঞান হয়ে পড়ে আছে। সাইটের কর্মীদের সুরক্ষার খাতিরে এটাকে প্রথমে বন্দুকের ফাঁকা আওয়াজ করে তাড়ানোর জন্য চেষ্টা করা হয়, কিন্তু তাতে কাজ না হওয়ায় এটাকে ট্রানকুইলাইজার গানশটের মাধ্যমে অজ্ঞান করার ব্যবস্থা করা হয় বন দপ্তর থেকে। কিন্তু সবাই নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো, একটা যখন আছে তাহলে এর সঙ্গী সাথীও নিশ্চয়ই আছে। ভুলেও কেউ জঙ্গলের দিকে যাবেন না। দিনের বেলাটা কেটে গেল যেমন তেমন, কিন্তু রাত্রে এই জঙ্গল সংলগ্ন অববাহিকা অত্যন্ত ভয়ঙ্কর লাগছে সিদ্ধার্থ আর অবিনাশের। কাল থেকে খনন কার্য শুরু হতে চলেছে। সেই ব্যাপারে কিছু জরুরি কাগজপত্র ঘাটাঘাটি করতে করতে অনেক রাত হয়ে গেল। অবিনাশ ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। সিদ্ধার্থ একটা সিগারেট খাবে বলে ঘরের বাইরে খুব ছোট খোলা জায়গাটায় দাঁড়ালো। জ্যোৎস্না রাতে বনভূমিকে মনে হচ্ছে কোনো স্বপ্নের দেশ। সুখটান দিতে দিতে আমেজের চোখ বুজে আসছে ওর। এমন সময় ও কেমন একটা অদ্ভুত মন মাতানো সুন্দর গন্ধ পেল। গন্ধটা যেন ওকে ঘোর লাগিয়ে দিচ্ছে। ওর শিরা উপশিরা স্নায়ুতন্ত্রের ওপর যেন কেউ জাদু করে দিয়েছে। ও ধীর পায়ে হাঁটতে লাগলো সম্মোহিতের মতো।
হঠাৎ পিঠের ওপর একটা হাতের স্পর্শে ওর ঘোর লাগা ভাবটা কাটলো। পিছন ফিরে দেখে অবিনাশ দাঁড়িয়ে। ভয়ে অবিনাশের মুখ সাদা হয়ে গেছে। ও সিদ্ধার্থকে জোরে জোরে ঝাঁকিয়ে চলেছে আর বলছে, এ কি করতে যাচ্ছিলিস তুই? আমি না এসে পড়লে তো নদী গর্ভে চলে যেতিস। একা একা এত রাত্রে নদীর মধ্যে নামতে যাচ্ছিলিস কেন? তুই তো সাঁতারও জানিস না। অবিনাশের কথা সিদ্ধার্থের হুঁশ ফিরল। সত্যি নদীর একদম কাছে চলে এসেছে ও। আর 2-1 পা গেলেই তো নদীর স্রোত ওকে ভাসিয়ে নিয়ে যেত। অবিনাশকে ও বলল, বিশ্বাস কর ভাই, আমি নিজে থেকে এখানে আসিনি। কেউ যেন আমাকে টেনে নিয়ে যাচ্ছিল। আর একটা মিষ্টি গন্ধ পাচ্ছিলাম, যেটা আমাকে কোনো জাদু বলে বশ করে ফেলেছিল। সিদ্ধার্থর হাত পা কাঁপছে ঠকঠক করে। অবিনাশ ওকে ধরে ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিল। বারবার বারণ করে দিল একা যেন কোথাও না যায় ও। সারা রাত ওরা দুজন দু চোখের পাতা এক করতে পারল না। এই অববাহিকায়, এই সুবিশাল অরণ্যরাজি কত রহস্য লুকিয়ে আছে এর মধ্যে, তার তল খুঁজে পাওয়া সম্ভব নয়। সারা রাতের অনিদ্রাবশত সিদ্ধার্থের ঘুম ভাঙল অনেক দেরিতে। ও তাড়াতাড়ি উঠে রেডি হয়ে সাইটে পৌঁছে গেল। বাকি কর্মচারীদের সাথে অবিনাশ রয়েছে সাইটে। খনন কার্যের শুরু হলো। বেশ খানিকটা কাজ এগোনোর পর লাঞ্চ টাইম চলে এলো। সিদ্ধার্থ আর অবিনাশ সুপারভাইজারের কাজ করছে সারাদিন। সন্ধ্যের পর ওদের আজকে ডিউটি নেই। ওরা নিজেদের ঘরে ফিরে এসে হাত মুখ ধুয়ে ঠিক করলো আজকে দুজনে মিলে একটু ড্রিঙ্ক করবে। ওদের দুজনেরই পছন্দ হলো হুইস্কি। কোম্পানির স্টক থেকে একটা বোতল ফরেন লিকার নিয়ে ওরা দুজনে বেশ গুছিয়ে বসলো। সারাদিনের পরিশ্রান্ত শরীরের ওপর মদ্যপানে ওদের খুব তাড়াতাড়ি নেশা হয়ে গেল। অবিনাশ ঘুমিয়ে পড়ল। একেই গতকাল সারা রাত ঘুম হয়নি, কিন্তু সিদ্ধার্থ তখনও মদ্যপান করে চলেছে। বেশ ঝিমুনি আসছে এবারে ওর। হঠাৎ গত রাতের সেই মিষ্টি গন্ধটা আবার নাকে এসে লাগলো। এবারে একদম ঘরের মধ্যেই। সেই অমোঘ আকর্ষণ জাগালো ওর মনে প্রাণে। ও আস্তে আস্তে উঠে গিয়ে দরজাটা খুলে বাইরে বেরিয়ে গেল। আপনারা এতক্ষণ শুনলেন অভিশপ্ত মূর্তি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।